গত ডিসেম্বর মাসে হাতে কয়েকটা দিন সময় পেতেই পৌঁছে গিয়েছিলাম গ্যাংটকে। আজ আপনাদেরকে বলবো সেই গ্যাংটক বেড়ানোর গল্প। আমি চন্দন, আপনারা দেখছেন এক্সপ্লোরার রয়। আমরা 5 বন্ধু মিলে বন্দে ভারত ধরে দুপুর 1:30টার সময় পৌঁছেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্ল্যাটফর্মের বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। গাড়িতে বসে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি শহর ছাড়তেই ঘন সবুজে মোড়া কালো মসৃণ পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল। দুদিকে তখন বড় বড় শাল গাছের জঙ্গল। আমি এই সুন্দর রাস্তাকে অনুভব করতে করতে এগিয়ে চললাম। বেশ কিছুক্ষণ বাদে সেবক কালীবাড়ি পেরিয়ে তিস্তা নদীর ওপরে করোনেশন ব্রিজটাকে দেখে নিলাম। এই করোনেশন ব্রিজের ওপর থেকে তিস্তা নদীকে অপূর্ব সুন্দর লাগে। এরপরে গাড়িতে উঠে পাহাড়ের অপূর্ব শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম। আমাদের এই যাওয়ার পথের একদিকে পাহাড়ের খাড়া দেওয়াল, অন্যদিকে খাদ নেমে গেছে একেবারে তিস্তা নদীতে। পথ চলতে একটু ভয় করলেও পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। পথ চলতে চলতে তিস্তা নদী কোনো সময় আমাদের ডান দিকে, কোনো সময় বাঁ দিক দিয়ে বয়ে চলেছে। দেখতে দেখতে বিকেল 4টে নাগাদ আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে সিকিমের মধ্যে ঢুকে গেলাম। তখন সূর্যি মামার পশ্চিম আকাশে পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়েছে। এইভাবে আরো পথ চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এখন বাজে সন্ধ্যে 6:30। এই গ্যাংটকে এসে প্রথম পৌঁছলাম। আমরা থাকবো হচ্ছে হোটেল ZI। এটা হচ্ছে একদম গ্যাংটক MG মার্গের কাছেই। চলুন আগে হোটেলে ঢোকা যাক, লাগেজটা নামিয়ে তারপরে আবার কথাবার্তা বলছি। গাড়িতে মালপত্র রেখেই ঢুকে পড়লাম হোটেলে। আমাদের রুম আগে থাকতেই বুক করা ছিল। অফিসে ঢুকতেই ঘরের চাবি পেয়ে গেলাম। ততক্ষণে আমাদের লাগেজ হোটেলের স্টাফেরা হোটেলে নিয়ে এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই হোটেলটা আমরা বুক করেছি থাকা এবং 4 বেলা খাওয়া নিয়ে মাথাপিছু মাত্র 1000 টাকায়। আমাদের ঘর ছিল 301 নম্বর। এই আপনাদের রুম, ঠিক আছে? ওয়াও, বেডটা যা আছে এটা কিং সাইজ বেড। এর মধ্যে অনায়াসেই 3 জন শোয়া যাবে। আমরা এই ঘরে 2 জন শোবো। পাশে সোফাও আছে। রুমে ওয়ার্ড্রপ, আয়না সবই রয়েছে। ঘরটাও বেশ সাজানো গোছানো। ওয়াশরুমে গিজার সহ সমস্ত ব্যবস্থা রয়েছে। বিছানার পাশে ঘরের জানলা দিয়ে গ্যাংটক শহরটাকে খুব সুন্দর করে দেখা যায়। রুমে লাগেজ রেখে চোখে মুখে জল দিয়ে জাস্ট চলে এলাম। দুপুরবেলার থেকে প্রচণ্ড খিদে পেয়েছিল, ওই রাস্তায় যা টুকটাক খাওয়া হয়েছে। এখন হোটেলে লাঞ্চ বলা ছিল, এই লাঞ্চ করব এখন। চলুন। টেবিলে বসতেই খাবার চলে এলো। মেনুতে ছিল ভাত, আলু ভাজা, ডাল, আচার, লাউয়ের তরকারি, পাঁপড়, স্যালাড আর প্রত্যেকের জন্য 2টো করে ডিমের কারি। সন্ধ্যে 7টার সময় লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে যা যা দিয়েছে, প্রচুর কিছু দিয়েছে। এটা ইভিনিং লাঞ্চ। সব থেকে ভালো লাগলো বালতি করে ডাল। এটা একটা ইউনিক ব্যাপার, আমার কাছে অন্তত ইউনিক ব্যাপার। চলো প্রথমেই অবস্থা বুঝো। আমি কি তোমরা তখন করছো, আমার খাওয়া হয়ে গেছে, ডাল নিচ্ছি। ব্যাপক।
খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সত্যি খুব ভালো খেলাম। এই এখন আমাদের রুমে চা দিতে চলে এলো। এখন আমরা 30 মিনিট আগে লাঞ্চ করে এলাম। চায়ের সাথে চলে এলো গরম গরম পকোড়া। প্যাকেজের মধ্যে কিন্তু এই ইভিনিং স্ন্যাক্সটা রয়েছে। এটা হচ্ছে অনিয়ন পকোড়া, অর্থাৎ বাংলা কথায় হচ্ছে পেঁয়াজি। এই খেয়েই আবার পেঁয়াজি খাচ্ছি। এখন হোটেল থেকে বেরিয়ে একটু যাবো এমজি মার্কেট, ওখানে মার্কেটটা একটু ঘুরে দেখবো। চলুন। এবারে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। হোটেল থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তা দিয়ে হেঁটে 2 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম এমজি মার্গে। এই হলো গ্যাংটকের বিখ্যাত রেড পান্ডার মডেল। এখান থেকে বাদিকে গেলেই গ্যাংটকের বড় শীত পোশাকের বাজার লালবাজারকে দেখতে পাবেন। ওই হচ্ছে লালবাজার যাওয়ার রাস্তা। আমরা এগিয়ে চললাম লালবাজারের দিকে। এই লালবাজারটা বেশ জমজমাট। গ্যাংটকে আসা সমস্ত ট্যুরিস্টরাই এখানে অন্তত একবার ঢু মারেন, কারণ এখানে শীত পোশাকের দাম বেশ কম। আমিও লালবাজারের বিভিন্ন দোকান দেখতে দেখতে ঢুকে পড়লাম একটা দোকানে। একটা জ্যাকেট পছন্দ হতেই গায়ে লাগিয়ে দেখে নিলাম। ये 75 है ना। अच्छा जो आपने दिया 75 কি भालो লাগছে ভালো লাগছে पेंट इतना ही आता है ना। হ্যাঁ ঠিক আছে একদম ওকে। দোকানগুলোতে স্টকও প্রচুর। এছাড়া শীতের চাদরও পাওয়া যায় কম দামে। মহিলাদের বিভিন্ন পোশাক পাওয়া যায়। এবারে চলে এলাম এই রাত 9টার সময় মার্কেটিং শেষ করে এখন সফটি খাওয়া হচ্ছে। আর বন্ধু বান্ধবের সঙ্গে আসলে যা হয়। রাত 9:45টার সময় হোটেলে ঢুকলাম। ঘরে ঢুকেই ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিং রুমে ডিনারের জন্য। ডিনারে ছিল ভাত, ডাল, মিক্সড সবজি, স্যালাড এবং চিকেন কারি ও পাঁপড়। এই সমস্ত খাওয়া দাওয়া কিন্তু আমাদের ওই 1000 টাকা প্যাকেজের মধ্যে। এবার ডিনার কমপ্লিট করে রাতের লম্বা ঘুম। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে এই সকালবেলা আরেক কাপ চা নিয়ে নিয়েছি হোটেল থেকে। এই যে চা, এখন এই চাটা খেয়ে তারপরে নিচে যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আজকে বেরোবো লোকাল সাইট সিনে। কয়েকটা জায়গা আছে দেখব, খুব সুন্দর জায়গা। সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম। খাও খাও ভাই এখন আর দিও না, সবাই দুটো করে তাকে খাও। হ্যাঁ ব্যাস, সবাই আমরা রুটি ফ্যান, রুটি খাবো একদম। এটা কিন্তু সব থেকে বেস্ট, মানে কেন বলো তো, যাতে সারাদিন আমাদের যেহেতু এদিক ওদিক ঘুরে বেড়াই একদম। শরীরটা ভালো থাকবে। আমি যেমন কালকে রাত্রে বলে দিয়েছিলাম দাদাকে লুচি খাবো না, রুটি ঠিক আছে। এবারে ব্রেকফাস্ট শেষ করে গাড়িতে উঠে বসলাম গ্যাংটকের সাইট সিন করব বলে। भैया फर्स्ट पहले कौन सा स्पॉट है? पहले आपका रुमतेक मोनास्ट्री, उसके बाद आपका आएगा बन जाखरी फॉल्स। चलिए। গাড়ি আমাদেরকে নিয়ে গ্যাংটক শহর থেকে বেরিয়ে পড়ল। আমরা হোটেলে কথাবার্তা বলে এই গাড়িটাকে বুক করেছিলাম। গ্যাংটকে আমাদের সাইট সিন করার জন্য খরচ পড়েছিল 1700 টাকা। আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 8টার পর থেকে রাত্রি 8টা পর্যন্ত গ্যাংটক শহরের মধ্যে কোনো বড় গাড়ি ঢোকে না। তাই আমরা 7 সিটারের গাড়ি দিতে বলেছিলাম। শুধুমাত্র 4 সিটার বা 7 সিটারের গাড়ি সারা দিন গ্যাংটক শহরের মধ্যে চলাফেরা করতে পারে। আর যারা 10 সিটার বা তার থেকে বড় গাড়ি নেবেন, তারা গ্যাংটক শহর থেকে ছোট গাড়িতে বাজার স্ট্যান্ড গিয়ে তারপরে বড় গাড়িতে উঠতে হবে। আমরাও গ্যাংটক শহরকে পেছনে ফেলে এগিয়ে চললাম। পাহাড়ের ঢালে এই রাস্তাটা বেশ সুন্দর লাগছে। এক সময় রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেল।
বাঁদিকের রাস্তাটা চলে গেল শিলিগুড়ি, আর ডান দিকের রাস্তা ধরে আমরা চললাম রুমটেক মনাস্ট্রির দিকে। প্রথমে এই দিকের রাস্তাটা দেখে একটু খারাপ লাগছিল, ভেবেছিলাম রাস্তা বোধহয় এইরকমই সরুই হবে, কিন্তু কিছুটা এগোতেই ধারণাটা পাল্টে গেল। এই দিকের রাস্তা বেশ সুন্দর। আজ আকাশের মুখটা কিরকম অভিমানী করে রেখেছে, কিছুতেই তার হাসির রোদের ঝলক দেখতে পাচ্ছি না, তাই আজ আমাদেরও মনটা কিছুটা খারাপ লাগছিল। যাই হোক, তবু পাহাড়ের এই আঁকাবাঁকা পথ ধরে একটার পর একটা পাহাড়ি বস্তিকে পেরিয়ে এগোতে থাকলাম, আর অপেক্ষায় থাকলাম কতক্ষণে রোদের হাসি দেখতে পাবো। গ্যাংটক শহর থেকে রুমটেক মনাস্ট্রির দূরত্ব 22 কিলোমিটার, গাড়িতে সময় লাগার কথা 1 ঘন্টা। আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এই এসে পৌঁছে গেলাম রুমটেক গ্রামে। এখান থেকে মনাস্ট্রি যেতে কিছুটা রাস্তা পায়ে হেঁটে যেতে হবে, চলুন যাওয়া যাক। জনকোলাহলমুক্ত সুন্দর একটা গ্রাম। এখানে 2 বা 3টে হোটেলও আছে থাকার জন্য। আমরা ডান দিকের রাস্তা দিয়ে ওপর দিকে যাব। আমরা এইবারে যে মনাস্ট্রির দিকে রাস্তাতে যাব, এই রাস্তা দিয়ে ঢুকতে গেলেই কিন্তু প্রত্যেক ভিজিটারকে তার নিজস্ব আইডি কার্ড শো করাতে হবে, তার মধ্যে কিন্তু অবশ্যই করে অ্যাড্রেস থাকতে হবে। আপনারা তাই জন্য কিন্তু ভোটার আইডি কার্ড বা আধার কার্ড এগুলো সঙ্গে নিয়ে আসবেন। চলুন তাহলে যাওয়া যাক। আমরা সামনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছ চোখে পড়ল। দেখতে পেলাম একদিকে একটা স্কোয়াশ গাছ, তাতে বড় বড় স্কোয়াশ হয়ে রয়েছে। গ্রামটার সুন্দর এক পরিবেশ। রাস্তার পাশে ছোট ছোট অনেক দোকান রয়েছে, যেখানে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস ও প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। পাহাড়ে যে কতটা শান্তি আছে এখানে আসলে কিন্তু তখন বোঝা যায়। এত মানুষজনের বাস, প্রত্যেকে খুব আস্তে আস্তে করে কথা বলছে, একদম সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর জায়গাটা। দেখতে দেখতে মনাস্ট্রির কাছে চলে এলাম। এই এসে পৌঁছে গেলাম রুমটেক মনাস্ট্রি। এখানে মাথাপিছু 10 টাকা করে টিকিট কাটতে হয়। এক শান্তিময় পরিবেশ, অপূর্ব লাগছে। দেখুন আপনারা, চারদিকে ঘেরা বড় জায়গা নিয়ে এই রুমটেক মনাস্ট্রি। এই মনাস্ট্রিটি 18 শতকের মাঝামাঝি সময় 12তম কর্মপা লামা চাংচুর দর্জের সময় তৈরি করা হয়েছিল। পরে সেটি ধ্বংস হয়ে গেলে 1966 সালে পুনর্নির্মাণ করেন 16তম কর্মপা রাংজু রিকপে দর্জে। এই মনাস্ট্রির দোতলা থেকে অপূর্ব সুন্দর লাগে গ্যাংটক শহরকে দেখতে। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গ্যাংটক শহর। এই মনাস্ট্রির চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর। এখানে দেখলাম একটা ঘরে প্রার্থনার জন্য দ্বীপ তৈরি করা হচ্ছে। এগুলো সব ডালডা গলিয়ে তৈরি করা হয়। এই মনাস্ট্রিটা বর্তমানে সিকিমের বৃহত্তম বৌদ্ধ ধর্মের কার্গু সম্প্রদায়ের সন্ন্যাসীদের আবাসস্থল। এই মঠটি বৌদ্ধ শিক্ষার জন্য বিশ্ববিখ্যাত একটা জায়গা। ঢুকে পড়লাম প্রার্থনা কক্ষে। ভেতরে এখানে ছবি তোলার কোনো অনুমতি নেই, তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না। প্রার্থনা কক্ষের সামনের অংশটি
অপূর্ব সুন্দর কারুকার্য করা রয়েছে। আমরা খুব ভালো করে দেখে নিলাম। এবারে মনাস্ট্রি থেকে বেরিয়ে ঢুকে পড়লাম কর্মাশ্রী নালন্দা ইনস্টিটিউট দেখার জন্য। এই ইনস্টিটিউটটিতে বৌদ্ধ ধর্মের উচ্চ পর্যায়ের পড়াশোনা করানো হয়। ইনস্টিটিউটের ঠিক ডান দিকে এই বিল্ডিংটার ভেতরে গোল্ডেন স্তূপা আছে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য ছবি দেখাতে পারলাম না। এখানকার চারদিকের প্রাকৃতিক পরিবেশ অপূর্ব সুন্দর। আমরা এখানে অনেকটা সময় কাটালাম। এবারে চলে এলাম গাড়ির কাছে। ড্রাইভার সাহেব রুমটেক মনাস্ট্রি দেখার জন্য 1 ঘন্টা বলেছিল লাগবে। আমরা ছবি তুলে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে 2.5 ঘন্টা পরে তারপরে গাড়িতে এসে বসলাম। যাই হোক, এরপরে আমরা যাচ্ছি বনঝগড়ি ওয়াটারফলস দেখতে। এবারে আবার পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। রুমটেক মনাস্ট্রি থেকে বনঝগড়ি ওয়াটারফলসের দূরত্ব 16 কিলোমিটার আর গ্যাংটক থেকে দূরত্ব 7 কিলোমিটার। আমরা প্রায় 40 মিনিট পর এসে পৌঁছলাম বনঝগড়ি ওয়াটারফলসের গেটের সামনে। প্রথমেই টিকিট কাটতে হলো। ট্যুরিস্টদের মাথা পিছু 100 টাকা করে এন্ট্রি ফিস, আর গাড়ির পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। এবারে দ্বিতীয় গেটের টিকিট চেক হওয়ার পর আমরা ঢুকলাম। এই বনঝগড়ি ওয়াটারফলসকে বেস করে এখানে একটা বিনোদন পার্ক তৈরি করা হয়েছে। আমরা সিঁড়ি দিয়ে যাওয়া শুরু করলাম ওয়াটারফলসের দিকে। জায়গাটা বেশ সাজানো গোছানো, ভালোই লাগছে পরিবেশটা। ছোটদের জন্য কয়েকটা রাইড আছে। আর একটু এগোতেই প্রথম চোখে পড়ল বনঝগড়ি ওয়াটারফলসের অপরূপ সৌন্দর্য। আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম। আমি ছুটে এলাম ঝর্ণার কাছে। এখানে প্রায় 100 ফুট উপর থেকে প্রচণ্ড গতিতে জলের ধারা নেমে আসছে। অপূর্ব সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল ভগবান তার নিজের খেয়ালে প্রকৃতির সৌন্দর্যের খনি কত রকমভাবে তৈরি করে রেখেছেন তা ভাবাই যায় না। আমি নিষ্পলক দৃষ্টিতে এক মনে সেই সৌন্দর্যকে উপভোগ করতে থাকলাম। আর দেরি না করে এগিয়ে গেলাম ঝর্ণার জলের কাছে। প্রবল বেগে ঝাঁপিয়ে পড়া জলের বিন্দুগুলো আমাকে আধভেজা করে দিল। প্রকৃতির এই সুন্দর পরশ যে কোনো মানুষের ভালো লাগবেই। ঝর্ণাটা যে জায়গায় এসে পড়ছে সেখানকার জলের রং একদমই আলাদা। সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত। আমি চারদিকটা ঘুরে দেখতে থাকলাম। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। গ্যাংটকে এসে যদি এই সাইট সিনটা মিস যেত তাহলে সত্যিই আফসোস হতো। অপূর্ব অপূর্ব জায়গা। বাচ্চাদের জন্য তো প্রচুর অ্যাক্টিভিটিস আছে, আর আপনারা আসলেও এই ঝর্ণার ধারে অনেকটা সময় কাটাতে পারবেন, অনেক ধরনের ছবি তুলতে পারবেন। আমরা তো অনেকটা সময় এখানে কাটালাম, আমার খুব ভালো লেগেছে। এবারে আমি ঝর্ণার দিক থেকে বেরিয়ে এলাম। সন্ধে হতেই বিভিন্ন জায়গায় রঙিন আলোগুলো জ্বলে উঠল। পার্কের চারদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখলাম একটা সুইমিং পুলও আছে। রয়েছে ছবি তোলার জন্য বিশেষ জায়গা। এবারে আমি পার্ক থেকে বেরিয়ে রাস্তা ধরলাম।
আজকের এই বনঝগড়ি ওয়াটারফল সহ গ্যাংটকের বেড়ানোর ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, কারণ আপনাদের মতামতগুলো আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। বিকেল 5টা নাগাদ আমাদের গাড়ি ছাড়লো গ্যাংটকের হোটেলের উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে নতুন এক জায়গাতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।